বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শবনম আক্তার, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। আজকের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি অনার্স চতুর্থ বর্ষের ছাত্রীদের। আমার প্রিয় ছাত্রীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা হয়েছিল রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব নিয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 1789 সালের ফরাসি বিপ্লবের যে প্রেক্ষাপটটা সেটা নিয়ে। আমরা জানি ফরাসি বিপ্লব শুধু অর্থাৎ শুধু ইউরোপে না, এই বিপ্লব কি করেছিল, সারা বিশ্বে একটা যুগান্তকারী প্রভাব ফেলেছিল। এই বিপ্লবের প্রভাবে ফ্রান্সের পুরাতন সমাজ কাঠামোর ভিত ভেঙে যায়, ফলে চিন্তা চেতনার ক্ষেত্রে এক বৈপ্লবিক ধারার সূচনা হয়। এই বিপ্লবের মৌলিক যে বিষয়টা ছিল সেটা হচ্ছে রাজতন্ত্রের পতন, এবং রাজতন্ত্রের পতনের উপরে দাঁড়িয়ে যে স্লোগান উঠেছিল সেটা হচ্ছে সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা। অর্থাৎ সাম্য, মৈত্রী এবং স্বাধীনতা, অর্থাৎ সাম্য যদি না আসে তাহলে আমাদের মৈত্রী প্রতিষ্ঠিত হবে না, আর মৈত্রী না আসলে আমাদের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে না। অর্থাৎ রাজতন্ত্রের পরিবর্তে গণতন্ত্রের এবং একনায়কতন্ত্রের পরিবর্তে জনসাধারণের সমান অধিকার, সামন্ততন্ত্রের পরিবর্তে সমাজতন্ত্র, সামাজিক বৈষম্য এবং বিভেদের স্থলে সমান সুযোগ সুবিধা সকল মানুষের জন্য। এই হচ্ছে ফরাসি বিপ্লবের মূল কথা। এই বিপ্লবের চেতনায় কাজ করেছিল রুশো, মন্টেস্কু, ভলটেয়ার প্রমুখ দার্শনিকদের শক্তিশালী লেখনী। ফরাসি বিপ্লবের পূর্বে আমরা একটু জানব যে কেন এই ফরাসি বিপ্লবটা হয়েছিল, কী অবস্থার প্রেক্ষাপটে। আমরা জানি প্রতিটি বিপ্লবের পিছনে কাজ করে অনুঘটক হিসাবে কিছু বিষয় কাজ করে, অর্থাৎ যেই অনুঘটকগুলো একটা মানুষকে, শান্তিকামী মানুষকে বিপ্লবের দিকে ঠেলে দেয়। কারণ আমরা জানি যে প্রতিটা মানুষ হচ্ছে শান্তিকামী, কিন্তু মানুষ কেন যুদ্ধ করে, কেন বিপ্লবের পথ বেছে নেয়, তার পেছনে যুক্তিসঙ্গত কারণ থাকে। তো ফরাসি বিপ্লবের পেছনেও কিছু কারণ ছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে ফরাসি বিপ্লব উত্তর যুগে রাজনৈতিক অবস্থা। বিপ্লবের পূর্বে ফ্রান্স এক দুর্বিষহ পীড়াদায়ক রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান ছিল। তার মধ্যে অন্যতম ছিল আমলাতান্ত্রিক সরকার। ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সের সরকারগুলো আমলাতান্ত্রিক নীতির অনুসারী ছিল। সরকার ছিল মুষ্টিমেয় কিছু লোকের নিয়ন্ত্রিত। জনগণের অধিকার বা স্বাধীনতার স্বীকৃতি এতে আদৌ ছিল না। স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাই তাদের ছিল না, ফলে জনসাধারণ সর্বদা আমলাদের দ্বারা নিষ্পেষিত হতে থাকে। রাজতন্ত্র, রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল রাজতান্ত্রিক। রাষ্ট্র ছিল রাজবংশ সম্ভূত কোনো বিশিষ্ট ভাগ্যবান ব্যক্তির সম্পত্তি। তাই স্বীয় সম্পত্তি রক্ষার্থে রাজা ছিলেন চরম স্বৈরাচারী। একনায়কতন্ত্র বা আধিপত্য ছিল রাজার মূল মন্ত্র। অবশ্য 18 শতকে প্রায় সমগ্র ইউরোপে স্বৈরাচারী রাজতন্ত্র প্রচলিত ছিল। খোদা প্রদত্ত রাজতন্ত্র, ফরাসি বিপ্লবের পূর্বে ফ্রান্সে খোদা প্রদত্ত রাজতন্ত্র প্রচলিত ছিল। মধ্যযুগের শাসক গোষ্ঠী রাষ্ট্র পরিচালনায় খোদা প্রদত্ত অধিকার দাবি করত। তাদের এই কার্যকলাপের সমালোচনা করার অধিকার জনসাধারণের ছিল না, তাই নির্যাতন, নিপীড়ন এবং উৎপীড়নের এক স্টিম রোলার চলত জনসাধারণের ললাটে। বিচার ব্যবস্থা, ফরাসি বিপ্লবের পূর্বে ইংল্যান্ড ব্যতীত ইউরোপে আর কোনো দেশে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রচলন ছিল না। বিচারকগণ রাজা কর্তৃক নিযুক্ত হতেন এবং রাজার পরামর্শ অনুযায়ী তিনি বিচার কার্য সম্পন্ন করতেন। অর্থাৎ সেই বিচারকদের কিন্তু কোনো স্বাধীন বিচার ব্যবস্থা পরিচালনা করার কোনো ক্ষমতাই ছিল না। 16 লুই এর চারিত্রিক দুর্বলতা, স্বৈরাচারী শাসক হলেও 16 লুই সৎসাহসের অভাবে স্বাধীনভাবে কোনো বিষয়ের পদক্ষেপ গ্রহণ করতে ভয় পাতেন। স্বেচ্ছাতন্ত্র, বিপ্লবপূর্ব ফ্রান্সে প্রকট স্বেচ্ছাচারিতার চরম বিকাশ ঘটে। সর্বপ্রকারের মানবাধিকার লুণ্ঠিত হয়। আমরা দেখি যে ফ্রান্সের রাজতন্ত্র ছিল নিরঙ্কুশ এবং স্বৈরাচারী, সুতরাং সেখানে স্বেচ্ছাতন্ত্রেরই বিকাশ ছিল। গণতন্ত্রের কোনো সুযোগ ছিল না, না ছিল স্বাধীন মতামত প্রকাশের, না ছিল জনসাধারণের মৌলিকভাবে অর্থাৎ মানুষ হিসাবে ন্যূনতম অধিকারগুলো। তাহলে আমরা দেখি যে এর অবস্থায় অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল। ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা, অর্থাৎ
যেহেতু জনসাধারণের কোনো সেখানে অধিকার রক্ষার দিকে কোনো মনোযোগ নেই, অর্থাৎ রাজতন্ত্রের কাজই ছিল রাজতন্ত্রকে কিভাবে সুদৃঢ় ভিত্তির উপরে দাঁড় করানো যায়, রাজার স্বার্থ কিভাবে সুরক্ষিত রাখা যায়। সুতরাং রাজার স্বার্থ সুরক্ষিত রাখার প্রয়াসে জনগণের উপরে ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা আরোপ করা হয়। এরপর আমরা দেখি অপব্যয় এবং বিলাসিতা। ভার্সাই রাজপ্রাসাদ ছিল বিলাস প্যাশন এবং ঐশ্বর্যের ইন্দ্রপুরী। 1789 খ্রিস্টাব্দে রাজপ্রাসাদের বিলাস প্যাশনে প্রায় 2 কোটি মুদ্রা ব্যয়িত হয়েছিল। রাজপরিবারের এই বিলাসিতা জনগণকে রাজতন্ত্রের প্রতি ক্রমই বিক্ষুব্ধ করে তোলে। ফলে দেখা দেয় আর্থিক সংকট, আর আর্থিক সংকটের কারণে জনগণের মাঝে বিপ্লব দানা বাঁধতে থাকে। অভিজাতদের অপব্যয় এবং বিলাসিতার জন্যই কিন্তু বিপ্লব সংগঠিত হয়েছিল। অর্থাৎ জনগণ যখন এক পর্যায়ে দেখে যে না, তারা ক্রমান্বয়েই তারা উপেক্ষিত হচ্ছে, ক্রমান্বয়েই তাদের স্বার্থ উপেক্ষিত হচ্ছে, ক্রমান্বয়ে তারা শুধুই শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, তখন এই বঞ্চিতের অনুভূতি তাদের মনে যখন তীব্রভাবে দানা বাঁধতে থাকে, তারই এক বিশাল বিস্ফোরণ ঘটে একটা আন্দোলনের মধ্যে দিয়ে বা বিপ্লবের মধ্যে দিয়ে। রাজকোষের অর্থাভাব। 75 লুই এর সময় পোল্যান্ড ও অস্ট্রেলিয়ার উত্তরাধিকার সংক্রান্ত যুদ্ধ ও শতবর্ষব্যাপী যুদ্ধে অংশগ্রহণ করার ফলে, অর্থাৎ দুটো বড় রকমের যুদ্ধে অংশগ্রহণ করার ফলে ফ্রান্সের আর্থিক সংকট দেখা দেয়। এ অবস্থায় 16 লুই তার রাজত্বকালে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে বিপুল অর্থ ব্যয়ের ফলে ফ্রান্সের প্রায় দেউলিয়া হওয়ার অবস্থা হয়। জাতীয় ঋণ বৃদ্ধি পেয়ে চরমে পৌঁছে। মুদ্রাস্ফীতি এবং দ্রব্যমূল্য বৃদ্ধি। বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনৈতিক অবস্থা হয়ে পড়ে দুর্বল। এজন্য মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম 50 থেকে 70% বৃদ্ধি পায়, কিন্তু সে অনুপাতে কিন্তু আয় বৃদ্ধি পায়নি। ফলে সরকারকে উচ্চ হারে ঋণ গ্রহণ করতে হয়। 1788 সালের অর্থনৈতিক সংকট। 1788 সালে ফ্রান্স প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়, ফলে ব্যাপক শস্যহানি ঘটে, কৃষি উৎপাদন হ্রাস পায়, পশুর মরক লেগে কৃষকের মেরুদণ্ড ভেঙে যায়। সাধারণ মানুষ গভীর অর্থনৈতিক সংকটে নিপতিত হয়। অগণিত বুভুক্ষ মানুষ গ্রাম ছেড়ে শহরে এসে ভিড় করে। ডেভিড থমসনের মতে এই পরিস্থিতিতে মানুষের মধ্যে হিংসার অবতারণা করে, ফলে প্যারিসে দাঙ্গা হয় এবং 1889 সালে গ্রামাঞ্চলে কৃষি বিপ্লবের 1789 সালে গ্রামাঞ্চলে কৃষি বিপ্লবের সূচনা হয়। অর্থনৈতিক সংস্কার রাজার ব্যর্থতা। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্স যখন সীমাহীন অর্থ সংকটের মুখোমুখি, তখন রাজা 16 লুইকে রাজদরবারে আড়ম্বর, বিলাস প্যাশন এবং উচ্চপদস্থ কর্মচারীদের বেতন ভাতা ইত্যাদি ব্যয় নির্বাহের জন্য বিশাল পরিমাণ অর্থের প্রয়োজন হয়। তাই তিনি শূন্য রাজকোষ পূরণের একমাত্র উপায় হিসাবে করনীতির পুনর্বিন্যাসের চিন্তা করেন। এই উদ্দেশ্যে অর্থনৈতিক বিশেষজ্ঞ নেকারকে রাজস্ব মন্ত্রী হিসাবে নিয়োগ করেন। নেকার রাজ্যের সুবিধাভোগী শ্রেণীর আর্থিক সুযোগ সুবিধা বাতিল করে তাদের উপরে প্রত্যক্ষ কর স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেন, কিন্তু রানী, অভিজাত ও অন্যান্য সুবিধাভোগী শ্রেণী এ পরিকল্পনার তীব্র বিরোধিতা করে নেকারের পদচ্যুতি ঘটান। প্রগতিমূলক অর্থনীতির সংস্কারের প্রতি সুবিধাবাদী মানুষের প্রবল বিরোধিতা ও তা কাজে রূপান্তর করতে রাজার যে ব্যর্থতা, তা মানুষের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বিশ্বের ইতিহাসে ফরাসি বিপ্লব একটি যুগান্তকারী বিপ্লব। এই ঘটনার জন্য প্রত্যক্ষভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক অবস্থাটা দায়ী ছিল। ফরাসি রাজতন্ত্রের স্বৈরাচারী শাসন, স্বেচ্ছাচারিতা, অর্থনৈতিক শোষণ ও সীমাহীন অপব্যয় বিপ্লব সৃষ্টির পথকে প্রশস্ত করে। শেষ পর্যন্ত অর্থনৈতিক সংস্কারে রাজার ব্যর্থতা বিপ্লবের সূচনা করে। তো এই ছিল আমাদের 1789 সালে কেন এই ফরাসি বিপ্লব ঘটেছিল, কি কারণ ছিল, এর প্রেক্ষাপটটা কেন, অর্থাৎ কি অবস্থার প্রেক্ষাপটে এত বিশাল একটা বিপ্লব হলো যে রাজতন্ত্রের ভিত উড়িয়ে দিল।
কারণ জনগণ কিন্তু দীর্ঘ একটা পথ পরিক্রমায় তাদের অভিজ্ঞতার আলোকে দেখেছে যে তারা সংখ্যাগরিষ্ঠ হলেও তারা মুষ্টিমেয় লোকের দ্বারা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। সুতরাং এই বঞ্চনার অনুভূতি তীব্রতর হতে হতে যখন বিশাল আকার ধারণ করেছে, তখন জনমনে যে বিক্ষোভের সঞ্চার হয় তারই বহিঃপ্রকাশ ঘটে 1789 সালে ফরাসি বিপ্লবে। ফরাসি বিপ্লবে যে শুধুমাত্র ফরাসিতেই হয়েছিল তা কিন্তু না, কারণ এই ফরাসি বিপ্লবের যে প্রভাব সেটা দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আমরা দেখি ফরাসি বিপ্লবের প্রভাবে অনেক মানে উপনিবেশাধীন অনেক পরাধীন রাষ্ট্র তারা স্বাধীনতার অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়ে তারাও স্বাধীনতার জন্য যুদ্ধ করে, তারাও নিজেদের অধিকার আদায়ের চেষ্টা করে, তাদের গণতান্ত্রিক বোধ জাগ্রত হয়। যে বোধের যে জায়গাটার কথা আমরা জানি, যে মানুষের ভেতরে যদি বোধের অভাব ঘটে, মানুষ যদি উপলব্ধি করতে সক্ষম না হয় যেটা আমার কি চাই, আমার মানুষ হিসাবে আমার ন্যূনতম অধিকারগুলো আমাকে পেতেই হবে, এই বোধটুকু যদি মানুষের ভেতরে কাজ না করে, তাহলে শুধু মানুষ কি করবে, সে তখন শুধুই নির্যাতনের শিকার হবে এবং সে মনে মনে গুমড়ে মরবে। কিন্তু মানুষ যখন তার বোধ বা তার অধিকার সচেতনতা ফিরে পায় এবং তাদের এই বোধের তন্ত্রীতে যখন আঘাত লাগে, তখন তারা উদ্বুদ্ধ হয় নিজস্ব মানবিক অধিকারগুলো আদায়ের জন্য, স্বাধীনতার জন্য, সাম্যের জন্য, মৈত্রীর জন্য। কারণ মানুষ কিন্তু সহজে যুদ্ধাশ্রয়ী হতে চায় না, সে শান্তিপ্রিয়। সে মানুষ, বেশিরভাগ মানুষই পৃথিবীতে শান্তি চায়, তারা কখনো যুদ্ধ চায় না। সুতরাং এই শান্তিকামী মানুষ যখন দেওয়ালে যখন পিঠ থেকে যায়, এই শান্তিকামী মানুষই যখন সশস্ত্র সংগ্রামে এগিয়ে আসে, তারা পরিবর্তন চায়, তাদের অধিকার চায়। তো আজকে ফরাসি বিপ্লবের প্রেক্ষাপটটা আলোচনা করা হল। নেক্সট ক্লাসে তোমাদের সাথে ফরাসি বিপ্লবের গুরুত্বগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।